আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ঝিন্দের বন্দি। আজ পর্ব ৩। দীর্ঘকাল নীরব থাকিয়া শেষে বজ্রপাণি বলিলেন, আজ রাগের মাথায় মরিয়া হয়ে ওরাই দুঃসাহসিকতার কাজ করে ফেলেছে। তাদের নৌকাখানা ডুবে নাও যেতে পারত, মাঝিমালারা ধরা পড়তে পারত, এমনকি স্বয়ং ময়ূরবাহন হাতে হাতে গ্রেফতার হতে পারত। সুতরাং এরকম কাজ তারা সহজে করবে বলে মনে হয় না। এক ভয় গুপ্ত হত্যা, একে গুপ্তভাবে খুন করার চেষ্টা করতে পারে, কিন্তু সেজন্য আমি ভয় করি না। সতর্ক থাকলে ওদিক থেকে কোনো আশঙ্কা নেই। গৌরী নড়িয়া চড়িয়া বসিয়া বলিল, রাজা হবার সুখ তো অনেক দেখতে পাচ্ছি। বজ্রপাণি বলিলেন, আমার মতে এখন কিছুদিন চুপচাপ বসে থাকাই একমাত্র যুক্তি। শঙ্কর সিং যে শক্তিগড়ে আছেন এটা আমাদের অনুমান মাত্র। সে সম্বন্ধে আগে নিঃসংশয় হয়ে তারপর তাকে উদ্ধার করবার মতলব ঠিক করা যাক। ইতিমধ্যে ময়ূরবাহনকে কোনো রকম ফাঁদে ফেলতে পারি। কথাটা অসমাপ্ত রাখিয়া তিনি অন্যমনস্কভাবে কপালের স্ফীত স্থানটায় হাত বুলাইতে লাগিলেন। গৌরী জিজ্ঞাসা করিল, কিন্তু ইতিমধ্যে শঙ্কর সিংকে উদিত যদি খুন করে? মাথা নাড়িয়া ধনঞ্জয় বলিলেন, তা করবে না। আপনি যে জাল রাজা তার একমাত্র প্রমাণ তাহলে লুপ্ত হয়ে যায়। উদিত নিজের ভাইকে খুন করে আপনাকে গদিতে বসাবে, এত বড় পাগল সে নয়। এই সময় বাহিরে পদধ্বনি শোনা গেল। রুদ্ররূপ তাড়াতাড়ি বাহির হইয়া গেল। দ্বারের বাহিরে কিছুক্ষণ নিম্নস্বরে কথোপকথন হইল। তারপর রুদ্ররূপ ফিরিয়া আসিয়া বলিল, মাঝিমাল্লার কোনো সন্ধান পাওয়া গেল না। নৌকার জন্য ডুবুরি নামানো হয়েছিল, কিন্তু নৌকা পাওয়া গেল না। খুব সম্ভব কিস্তার স্রোতের টানে তলায় তলায় ভেসে গেছে। সকলেই নিস্তব্ধ হইয়া সংবাদ শুনিলেন। কিয়ৎকাল পরে ধনঞ্জয় একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ময়ূরবাহনের কপাল ভালো। প্রাসাদের দেউড়িতে মধ্যরাত্রির ঘণ্টা বাজিল, কিন্তু কাহারও কানে আসিল না। সকলে নিজ নিজ চিন্তায় নিমগ্ন। বাহিরে আবার পদশব্দ হইল। এবার পদশব্দ অপেক্ষাকৃত লঘু, অন্দরমহলের দিক হইতে আসিতেছে। রুদ্ররূপ আবার বাহিরে গেল। অল্পকাল পরে ফিরিয়া আসিয়া গৌরীর কানে কানে কি বলিল। গৌরী চমকিয়া উঠিল। কি, চম্পা আমার জন্য জেগে বসে আছে? সত্যি তো, আমি না ঘুমলে যে সে বেচারির ঘুমাবার হুকুম নেই। কচি মেয়েটার ওপর কি অত্যাচার দেখো দেখি। না, কালই আমি ওকে ওর বাপের কাছে পাঠিয়ে দেব। এখন তোমাদের মন্ত্রণা শেষ করো সর্দার, আমি চললাম। বলিয়া উঠিয়া দাঁড়াইল। ধনঞ্জয় উঠিয়া অর্ধপথে একটা হাই নিরুদ্ধ করিয়া বলিলেন, চলুন, আমিও আপনার সঙ্গে যাই। আজ রাতটাও আমাকে বসেই কাটাতে হবে। গৌরী বাধা দিয়া বলিল, না না সর্দার, তুমি ভারী ক্লান্ত হয়েছ, যাও নিজের বাড়ি থেকে একটু বিশ্রাম করে নাও গে। তোমার বদলে রুদ্ররূপ আমার কাছে থাকবে ক্ষণ। ধনঞ্জয় বলিলেন, তা হয় না, আমাকেই থাকতে হবে। গৌরী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হুকুম দিচ্ছি সর্দার, তুমি এই মুহূর্তে বাড়ি গিয়ে বিশ্রাম করোগে। বেলা ৮টার আগে বিছানা ছেড়ে উঠবে না। যাও, রাজার আদেশ, বিরক্তি করো না। গৌরী পরিহাসের ভঙ্গিতেই কথাটা বলিল বটে, কিন্তু এই পরিহাসের অন্তরালে যে সত্যিকারের একটা জোর আছে তাহা ধনঞ্জয় অনুভব করিলেন। এই বাঙালি যুবকটিকে তাহারা রাজা সাজাইয়াছেন বটে, কিন্তু ইহার যে একটা অত্যন্ত জোরালো স্বাধীন ইচ্ছা আছে, সকল সময় ইহাকে লইয়া পুতুল খেলা চলিবে না, তাহার প্রথম ইঙ্গিত পাইয়া ধনঞ্জয় ও ভার্গব দুজনেই সবিস্ময়ে তাহার দিকে চাহিলেন। ধনঞ্জয় জিজ্ঞাসুভাবে ভার্গবের দিকে ফিরিতেই তিনি মৃদুস্বরে বলিলেন, উনি ঠিক বলছেন, তুমি যাও, তোমার বিশ্রাম করা নিতান্ত দরকার। রুদ্ররূপ আজর প্রহরীর কাজ করুক। ধনঞ্জয় গৌরীর দিকে ফিরিয়া ফৌজি স্যালুট করিয়া বলিলেন, জহুকুম। তাহার চোখের দৃষ্টিতে যদি বা একটু শ্লেষের আভাস প্রকাশ পাইল, কণ্ঠস্বরে তাহার লেশমাত্র ধরা পড়িল না। গৌরী একটু হাসিল, তারপর রুদ্ররূপের স্কন্ধে হাত রাখিয়া ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। সিংহরের রাজপ্রাসাদে যখন এইরূপ মন্ত্রণা শেষ হইতেছিল,
বেদপুরের রাজ অন্তপুরেও একটি শয়নকক্ষে তখন সখিতে সখিতে গোপন মন্ত্রণা চলিতেছিল। মন্ত্রণা, কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকারের। শয়নকক্ষের নিভৃত নির্জনতায় দুইটি অন্তরঙ্গ সখিতে যে সকল মনের কথা হয় তাহা সাধারণের শ্রোতব্য নয়, শুধু সত্যের অনুরোধেই তাহা প্রকাশ করিতে হইতেছে। কস্তুরীর শয়নকক্ষ হইতে অনেক রাত্রে নিদ্রালু সখীরা একে একে প্রস্থান করিলে পর কৃষ্ণা বলিল, এবার ঘুমো, আরো নিভিয়ে দি। শয়ন ঘরে দুইটি পালঙ্ক, একটিতে কস্তুরী শয়ন করে, অন্যটিতে প্রিয় সখী কৃষ্ণা। কস্তুরী শুইয়া পড়িয়াছিল। কৃষ্ণা তখনও চুলের বিননি খুলিতে খুলিতে ঘরে অলসভাবে ঘুরিতেছিল। কস্তুরী বলিল, আর একটু থাক, তোর বুঝি ঘুম পাচ্ছে? কৃষ্ণা একটা হাই গোপন করিয়া বলিল, হ্যাঁ। মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, তোমার বুঝি আজ আর চক্ষে ঘুম নেই? কস্তুরী কৃষ্ণার দিকে চাহিয়া একটু সলজ্জ হাসিল। কৃষ্ণা নিজের পালঙ্কে গিয়া বসিল, বলিল, কি ভাবা হচ্ছে জানতে পারি কি? কিছু না, তুই খানিক আমার কাছে এসে শো। কৃষ্ণা চোখে দুষ্টুমি ভরিয়া বলিল, এরই মধ্যে আর একলা শুতে ভালো লাগছে না? দূর হ পোড়ামুখী। দূর তো হবই, তখন কি আর আমাকে ঘরে ঢুকতে দেবে? তুই না হয় তখন বিজয়লালের ঘরে যাস। তাই যাব। তুমি চলে গেলে আর কি আমি এই মহলে থাকবো ভেবেছ? হঠাৎ কৃষ্ণার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। কস্তুরী দুই হাত বাড়াইয়া বলিল, আয় কৃষ্ণা, আচ্ছা আলোটা নিবিয়েই দে। আলো নিবাইয়া কৃষ্ণা কস্তুরীর পাশে আসিয়া শয়ন করিল। দুই সখী কিছুক্ষণ নীরব হইয়া রহিল। তারপর কৃষ্ণা বলিল, আচ্ছা, বিয়ের পরও তো তুমি এ বাড়িতে থাকতে পারো, তখন তো দুই রাজ্যই এক হয়ে যাবে। তিনি কি তোমাকে এখানে থাকতে দেবেন না? কস্তুরী জবাব দিল না। কৃষ্ণা আবার নিজের মনেই বলিল, না, তা কি করে দেবেন? তাকে তো সিংহরেই থাকতে হবে, আর তোমাকে ছেড়েও তো তিনি থাকতে পারবেন না। এবারই তখন শূন্য হয়ে থাকবে। কৃষ্ণার গলা জড়াইয়া কস্তুরী বলিল, তখন তুই এই মহলে থাকিস, আমি রোজ কিস্তা পার হয়ে তোকে দেখে যাব। কৃষ্ণা বলিল, তা কি হবে? তোমার মালিক যেমন তোমাকে নিজের রাজ্যে নিয়ে যাবেন, আমার মালিকও তো আমাকে নিজের ভাঙা কুড়ে ঘরে নিয়ে পড়বে। কস্তুরী বলিল, সেই ভাঙা কুড়ে ঘরে যাবার জন্য তোর প্রাণ কি করছে তা যদি না জানতাম, তাহলে কি তোকে ছেড়ে দিতাম কৃষ্ণা? আমার সঙ্গে নিয়ে যেতাম। দুই সখীতে অনেকক্ষণ নীরবে শুইয়া রহিল। শেষে একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস দমন করিয়া কৃষ্ণা বলিল, ও কথা থাক, ভাবলেই মন খারাপ হয়ে যায়। আজ কেমন দেখলে বলো? কাকে? আহা, বুঝতেই পারেননি যেন। কস্তুরী একটু চুপ থাকিয়া বলিল, আগে তুই বল, তোর কেমন লাগলো? আমার আর কেমন লাগালাগি কি, ভালো লাগলেও তুমি তো আর প্রাণ ধরে কাউকে ভাগ দিতে পারবে না। ভাগ চাস? চাইলেও অন্যায় হয় না। কেন? আমার প্রিয় সখীকে তিনি যে কেড়ে নিয়ে যাচ্ছেন, তার বদলে আমায় কি দিয়েছেন? খালি শাস্তি দেবেন বলে ভয় দেখিয়েছেন। কস্তুরী ধরা ধরা গলায় বলিল, তোর সখীকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কৃষ্ণা। এ জন্মে নয়। এ জন্মে নয়? ঠিক? ঠিক। আচ্ছা, আমিও তবে আর কিছু চাই না। আমার সখী আর আমার কানে কানে বিজয়লালের কুড়ে ঘর যতদিন আমার আছে, ততদিন আমি তাদের বদলে স্বর্গও চাইনি। এবার তবে বল, তোর কেমন লাগলো? কৃষ্ণা অনেকক্ষণ উত্তর দিল না। তারপর আস্তে আস্তে যেন চিন্তা করিতে করিতে বলিল, দেখো, ওর নামে অনেক কথাই আমার কানে এসেছে। কতগুলি এতদিন অবিশ্বাস করবারও কোনো কারণ হয়নি। রাজপুত্রেরা বেশিরভাগই তো ওই রকম হয়ে থাকেন। কিন্তু আজ তাকে দেখে মনে হলো তার সম্বন্ধে যা শুনেছিলাম তার অধিকাংশই মিথ্যে কথা। কস্তুরী বলিয়া উঠিল, সব মিথ্যে কথা কৃষ্ণা, একটি কথাও সত্যি নয়। কৃষ্ণা বলিল, হ্যাঁ, দেখো, এক বিষয়ে আমরা গেরস্থ মেয়েরা রানীদের চেয়ে সুখী। আমরা স্বামীকে পুরোপুরি পাই। তাই তোমার কথা ভেবে মনকে চোখ ঠারছিলাম বটে, কিন্তু প্রাণে আমার সুখ ছিল না।
আজ একটিবার মাত্র ওকে দেখে আমার প্রাণে শান্তি ফিরে এসেছে। বুঝেছি আমার এই অনাঘ্রাত ফুলটি সত্যিই মহেশ্বরের পায়ে পড়বে। কস্তুরী নীরবে উদ্বেলিত হৃদয়ে এই অমৃততুল্য কথা শুনিতে লাগিল। তাহার মনে হইল কৃষ্ণাকে এত মিষ্টি কথা বলিতে সে আর কখনো শোনে নাই। মাটির ঠাকুরকে অভ্যাস মতো পূজা করিতে বসিয়া যারা অপ্রত্যাশিতভাবে জীবন্ত হৃদয় দেবতাকে সম্মুখে পায় তাদের মনের ভাব বুঝি এমনই হয়। কৃষ্ণা বলিতে লাগিল, পুরুষ মানুষ মন্দ কি ভালো তার চোখের চাউনি দেখে ধরা যায়। আজ উনি তোমার দিকে চাইলেন, মনে হইল যেন চোখ দিয়ে তোমার আরতি করলেন। যার মনে স্ত্রীলোক সম্বন্ধে লোভ আছে সে অমন করে চাইতে পারে না। সত্যি বলছি, ওর সম্বন্ধে কোনো অভিযোগেই আমার আর বিশ্বাস হয় না। অর্ধরুদ্ধ কণ্ঠে কস্তুরী বলিল, আমারও না। যতদিন দেখিনি ততদিন মনে হতো হয়তো সত্যি, কিন্তু এখন এখন আমার সখীর জীবন যৌবন সফল হলো। কবি গেয়েছেন জানো তো, তব যৌবন যব সুপুরুষ সঙ্গ। অতঃপর দুইজনে বহুক্ষণ নীরব হইয়া রহিল। শেষে কৃষ্ণা জিজ্ঞাসা করিল, কি ভাবছ? কস্তুরী থামিয়া থামিয়া বলিল, ভাবছি একটা কথা। কি কথা? বলবো না। লক্ষ্মীটি বল, আমার কাছে মনের কথা লুকোলে কিন্তু আমি ভারী রাগ করব। কৃষ্ণার বুকে মুখ গুজিয়া মৃদু অস্ফুট স্বরে কস্তুরী বলিল, ভাবছি আবার কবে দেখতে পাবো। কৃষ্ণা কলকণ্ঠে হাসিয়া উঠিল, এখনো যে 3 ঘন্টা হয়নি, এরই মধ্যে আর না দেখে থাকতে পারছো না? কস্তুরী বলিল, তুই যে বিজয়লালকে রোজ দেখিস, একদিন যদি ঘোড়ায় চড়ে তোর জানালার সামনে না এসে দাঁড়ায় তাহলে সারাদিন ছটফট করে বেড়াস, সে বুঝি কিছু নয়? আমার কথা ছেড়ে দাও, আমার বদঅভ্যাস হয়ে গেছে। কিন্তু তোমার এরই মধ্যেই এখনই দেখেছো আবার এখনই দেখবার জন্য পাগল। তুমি তো শকুন্তলাকেও হার মানালে। কতটুকুই বা দেখেছি? কেন, আরো একটু বেশি করে দেখে নিলেই পারতে। তখন তো কেবল পালাই পালাই করছিলে। ভারী যে লজ্জা করছিল। তা আমি কি করব? এখন লজ্জার ফল ভোগ করো। কৃষ্ণা, সত্যি বল, আবার কবে দেখা হবে? বিয়ের রাত্রে। কস্তুরী চুপ করিয়া রহিল। কৃষ্ণা তাহার মনের ভাব বুঝিয়া বলিল, অতখানি বুঝি সবুর সইবে? তার আগেই দেখতে হবে। বেশ, মন্ত্রী মহাশয়কে বলি তিনি রাজাকে নিমন্ত্রণ করে পাঠান। দূর, সে কি ভালো হবে? কেন, মন্দই বা কি হবে? তিনি আজ যেভাবে এসেছিলেন তাতে আমরা তাকে সমুচিত সংবর্ধনা করতে পারিনি, তাই তাকে যদি এবার নিমন্ত্রণ করে আনা হয় তাতে দোষ কি? কস্তুরী নীরব রহিল দেখিয়া কৃষ্ণা বুঝিল ইহাও তাহার মনোপুত নয়। বলিল, এতেও মন উঠেছে? তবে কি চাই খুলে বলো না। কস্তুরী বলিল, আর আমি বলতে পারি না, বুঝেছিস তো? কি? তুই একবার দেখা। কৃষ্ণা হাসিল, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে? কেউ জানবে না, এই তো? কস্তুরী মৌন। কৃষ্ণা তখন বলিল, আচ্ছা, তার শক্ত কি? শুধু একটিবার দেখা নিয়ে তো কথা। উনি কিস্তায় জলবিহার করতে বেরোবেন, তার বন্দোবস্ত আমি করছি। তুমি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তাহলে হবে তো। কৃষ্ণা, তুই বড় জ্বালাস। তার মানে শুধু দেখলে মন ভরবে না, দেখা দেওয়াও চাই, কেমন? কস্তুরী কৃষ্ণাকে জড়াইয়া ধরিয়া চুপ করিয়া রহিল। কৃষ্ণা বলিল, বুঝেছি, কিন্তু কাজটা তো সহজ নয়, একটু ভাবতে হবে। তা ভাব না, কে বারণ করেছে? কিন্তু আজ নয়, ওদিকে সকাল হতে চলল, হুঁশ আছে? এবার ঘুমিয়ে পড়। কৃষ্ণা উঠিয়া পড়িল, নিজের শয্যায় গিয়া শুইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু আমার একার বুদ্ধিতে বোধহয় কুলবে না, আরেকজনের সাহায্য চাই। কার? আমার একজন মন্ত্রী আছে, তার। কস্তুরী হাসিয়া বলিল, তা বেশ তো, কাল বাড়ি যা না, অনেকদিন তো যাসনি। কৃষ্ণা বলিল, কি দরদ, অনুমতি দিতে একটুও দেরি হলো না। বলিয়া কৃষ্ণা শুইয়া পড়িল। একটু কৌতূহল কস্তুরীর মনটাকে চঞ্চল করিয়া তুলিল। সে জিজ্ঞাসা করিল,
আচ্ছা কৃষ্ণা, তুই বিজয়লালকে খুব ভালোবাসিস? কেন বল দেখি? সব সময় তার কথা ভাবিস? হ্যাঁ। আচ্ছা, দেখা হলে কি করিস? হাসি, কথা কই, গল্প করি। আর? আর কিচ্ছু না, এই পর্যন্তই। একটু থামিয়া বলিল, একদিন শুধু পান দিতে গিয়ে হাতে হাত ঠেকে গিয়েছিল। সেটি বুঝি মনে গেঁথে রেখেছিস? কৃষ্ণা চোখ বুজিয়া আবার সেই স্পর্শটা নতুন করিয়া অনুভব করিয়া লইল। বলিল, ইচ্ছে করে মনে গেঁথে রেখেছি তা নয়, ভুলতে পারা যায় না। কস্তুরী একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা, এবার ঘুমো। দুজনেই ঘুমাইবার চেষ্টা করিল, কিন্তু ঘুম সহসা আসিল না। দীর্ঘকাল এইভাবে কাটিবার পর কৃষ্ণা একবার জিজ্ঞাসা করিল, ঘুমোলে? না, কেন? একটা কথা ভাবছি। কি কথা? তোমাদের দেখা সাক্ষাৎ আমি ঘটাতে পারি, কিন্তু লোকে জানতে পারলে তোমার নিন্দে হবে। এইবার কস্তুরীর কণ্ঠে রানীর সতেজ অভিমান প্রকাশ পাইল। সে বলিল, আমার মালিকের সঙ্গে যদি আমি দেখা করি, কার কি বলবার আছে? আর আমার কাজের সমালোচনাই বা করে কে? এই অসহিষ্ণুতায় কৃষ্ণা অন্ধকারে মুখ টিপিয়া হাসিল। বলিল, তা ঠিক, কাল তাহলে আমি বাপের বাড়ি যাব। হ্যাঁ। আচ্ছা, আজ তবে আর কথা নয়। দুই সখী পাশ ফিরিয়া শুইল। 10ম পরিচ্ছেদ, বিষকম্ভক। পরদিন প্রভাতে ঈষৎ জ্বর ভাব লইয়া গৌরী শয্যা ত্যাগ করিল। তাহার শরীরে রোগ প্রতিরোধ করিবার প্রভূত শক্তি সঞ্চিত ছিল, তাই ক্লান্ত দেহের ওপর জলমজ্জনেও তাহাকে বিশেষ কাবু করিতে পারে নাই। নচেত নিউমোনিয়া কি ওই জাতীয় কোনো রোগ পাকাইয়া তোলা অসম্ভব ছিল না। উপরন্তু কাল রাত্রে ঘুমও ভালো হয় নাই। রুদ্ররূপকে শয়ন ঘরের দ্বারের কাছে পাহারায় রাখিয়া সে শয্যা আশ্রয় করিয়াছিল বটে, কিন্তু নানা চিন্তায় রাত্রির 3টা পর্যন্ত নিদ্রা তাহার চোখে দেখা দেয় নাই। যতই তাহার মন কস্তুরীবাইকে কেন্দ্র করিয়া মাধুর্যের রসে পরিপ্লুত হইয়া উঠিতেছিল, মাধুর্যের আবেশে এ কথাও সে কিছুতেই ভুলিতে পারে নাই যে সে অনধিকারী। এই সাহচর্যের অমৃত মনে মনে আস্বাদন করিবারও তাহার সত্যকার দাবি নাই। কে সে? আজ যদি শঙ্কর সিংকে উদ্ধার করা যায়, কাল গৌরীশঙ্কর রায় নামধারী যুবককে ছদ্মবেশে মুখ লোকাইয়া এদেশ ছাড়িয়া যাইতে হইবে। আর তাহাই তো ঘটিবে। আজ হোক কাল হোক শঙ্কর সিং ফিরিয়া আসিয়া নিজের ন্যায্য স্থান অধিকার করিবে। কস্তুরীবাইয়ের সহিত তাহার বিবাহ হইবে। তখন এই অখ্যাতনামা বাঙালি যুবককে কে স্মরণ রাখিবে? দু একটা ধন্যবাদের বাধা বলি বলিয়া তাড়াতাড়ি বিদায় করিয়া দিবে। কস্তুরী কিছু জানিতেও পারিবে না। কিন্তু শঙ্কর সিং যদি ফিরিয়া না আসে, যদি উদিত তাহাকে সত্যই খুন করিয়া থাকে? গৌরী জোর করিয়া এই চিন্তা মন থেকে দূরে ঠেলিয়া দিল। সে সম্ভাবনার কথা ভাবিতেও তাহার বুক দুরু দুরু করিয়া কাঁপিয়া উঠিল। কস্তুরীকেও সে মন হইতে সরাইয়া দিবার চেষ্টা করিল। না, পরের বাগদত্তা স্ত্রীর কথা সে ভাবিবে না, এবং ভবিষ্যতে, যদিও সে সম্ভাবনা খুবই কম, যাহাতে দেখা না হয় সেদিকে সতর্ক থাকিবে। এইরূপ স্থির করিয়া সে শেষ রাত্রে ঘুমাইয়া পড়িয়াছিল। প্রাতে উঠিয়া দেখিল চম্পা দ্বারের কাছে হাজির আছে। আশ্চর্য হইয়া বলিল, চম্পা, তুমি কি রাত্রে ঘুমাও না? চম্পা সরল চোখ দুটি তুলিয়া বলিল, ঘুমিয়েছিলাম তো। গৌরী বলিল, কিন্তু এত সকালে উঠলে কি করে? চম্পা গম্ভীরভাবে বলিল, আমি না উঠলে যে মহলের আর কেউ ওঠে না, সবাই কাজে গাফলত করে, তাই সবার আগে আমায় উঠতে হয়। গৌরী হাসিল। বৃহৎ রাজসংসারের সহস্র কর্মভারে অবনত এই ছোট্ট মেয়েটি তাহার স্নেহ জয় করিয়া লইয়াছিল। তাহার মনে হইত চম্পা যেন এই ঝিন্দ রাজবংশের রাজলক্ষ্মী। এত সহজ সরল অথচ এমন গৃহিণীর মতো কর্মপটু মেয়ে সে আর কখনো দেখে নাই। চম্পাকে প্রাসাদের দাসী চাকরানী অত্যন্ত সম্ভ্রম ও ভয় করিয়া চলে, তাহা সে দেখিয়াছিল। মাঝে যে কয় মাস চম্পা ছিল না, সে কয় মাসে রাজপ্রাসাদের অন্দরমহলে এক প্রকার অরাজকতার সৃষ্টি হইয়াছিল। চম্পার পুনরাবির্ভাবের সঙ্গে সঙ্গে আবার সেখানে শৃঙ্খলা ফিরিয়া আসিয়াছে।
গৌরীর অসুস্থতার কথা শুনিয়া চম্পা উদ্বিগ্ন হইয়া বলিল, ডাক্তারকে ডেকে পাঠাই। এখনো তো সর্দারজি আসেননি, রুদ্ররূপকে পাঠাই। রুদ্ররূপ কোথায়? চম্পা হাসিয়া বলিল, আপনার দোরের বাইরে নাক ডাকিয়া পাহারা দিচ্ছে। হ্যাঁ, বেচারা বোধহয় শেষ রাত্রে ঘুমিয়ে পড়েছে। তাকে এখন ডেকো না, আমার ডাক্তারের দরকার নেই। তুমি শুধু এক বাটি গরম দুধ আমাকে পাঠিয়ে দাও। তা আনছি, কিন্তু ডাক্তারেরও আসা দরকার, বলিয়া চম্পা প্রস্থান করিল। অল্পকাল পরে রুদ্ররূপ ঘরে ঢুকিয়া স্যালুট করিয়া দাঁড়াইল। তার গায়ে তখনও গতরাত্রির যুদ্ধ বেশ, কোমরে লম্বিত তলোয়ার, মাথার পাগড়ি অটুট, কিন্তু চোখে ঘুম জড়াইয়া রহিয়াছে। গৌরী হাসিয়া বলিল, চম্পা ঘুমোতে দিলে না? রুদ্ররূপ লজ্জিত ভাবে বলিল, সকালবেলা একটু তন্দ্রা এসে গিয়েছিল। তা হোক, বসো। গৌরী নিচে একটা কৌচে বসিয়াছিল, পাশের স্থানটা দেখাইয়া দিল। রুদ্ররূপ বলিল, কিন্তু চম্পা দেই যে ডাক্তার ডাকতে বললেন। তা বলুক, তুমি বসো। রাজার পাশে এক আসনে বসিতে রুদ্ররূপ রাজি হইল না। সে ঘরের এদিক ওদিক দৃষ্টিপাত করিল, কিন্তু নিম্ন আসন কিছু চোখে পড়িল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া গৌরী বলিল, আমার পাশে এসে বসো, এখন তো বাইরের কেউ নেই। রুদ্ররূপ তখন সংকুচিত হইয়া কোচের একপাশে বসিল। কিছুক্ষণ একথা সে কথার পর বাহিরে চম্পার পদধ্বনি শোনা গেল। রুদ্ররূপ অমনি তড়াক করিয়া উঠিয়া ফৌজি প্রথায় শক্ত হইয়া গোড়ালিতে গোড়ালি ঠেকাইয়া যষ্টিবৎ দাঁড়াইল। রাজার পাশে এক আসনে বসিবার বেয়াদবি যদি চম্পার চোখে পড়ে, তাহা হইলে আর রক্ষা থাকিবে না। রেখাবের ওপর দুধের বাটি লইয়া চম্পা প্রবেশ করিল। রুদ্ররূপকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ভ্রুকুটি করিয়া বলিল, তুমি এখনো যাওনি? রুদ্ররূপ চমকাইয়া উঠিয়া আমতা আমতা করিয়া বলিল, কুমার বললেন যে ডাক্তারের দরকার নেই। চম্পা মুখ রাঙা করিয়া বলিল, রাজার মত নিতে আমি তোমায় বলেছিলাম। রুদ্ররূপ অপরাধীর মতো চুপ করিয়া রহিল। চম্পা দ্বারের দিকে অঙ্গুলি দেখাইয়া বলিল, যাও এখনই। করুণ নেত্রে রুদ্ররূপ গৌরীর দিকে চাহিল। গৌরী হাসিতে লাগিল, বলিল, যাও রুদ্ররূপ, এ মহলে চম্পার হুকুমই সকলকে মেনে চলতে হয়, এমনকি আমাকেও। জো হুকুম। বলিয়া রুদ্ররূপ দ্রুত পদে প্রস্থান করিল। দুধের বাটিতে এক চুমুক দিয়া গৌরী সকৌতুকে বলিল, এখানে সবাই তোমাকে ভয়ঙ্কর ভয় করে না চম্পা? চম্পা সহজভাবে সায় দিয়া বলিল, হ্যাঁ। বিশেষত রুদ্ররূপ। ও ভারী বোকা, তাই ওকে কেবলই বকতে হয়। গৌরী হাসিয়া উঠিল। দুধের বাটি শূন্য করিয়া চম্পার হাতে ফেরত দিয়া বলিল, যাও গিন্নি ঠাকুরন, এখন সংসারের কাজকর্ম করোগে। রুদ্ররূপ অবিলম্বে ডাক্তার লইয়া ফিরিয়া আসিল। ডাক্তার গঙ্গানাথ পরীক্ষা করিয়া বলিলেন, বিশেষ কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। আজ আর কোনো পরিশ্রম করবেন না, ঘরেই থাকুন। ব্র্যান্ডি ও কুইনিনের ব্যবস্থা করিয়া ডাক্তার প্রস্থান করিলেন। ডাক্তার চলিয়া গেলে রুদ্ররূপকে জোর করিয়া ছুটি দিয়া গৌরী একাকী হেলান দিয়া শুইয়া ভাবিতে লাগিল। কলিকাতা ছাড়িবার পর আজ অসুস্থ দেহে তাহার বাড়ির কথা মনে পড়িল। এ কয়দিন অভিষেকের আয়োজন ও হুড়োহুড়িতে কাহারও নিঃশ্বাস ফেলিবার অবকাশ ছিল না। দাদাকে পৌঁছানোর সংবাদ দিবার প্রতিশ্রুতি দিয়া আসিয়াছিল, তাহাও ঘটিয়া ওঠে নাই। দাদা বৌদি নিশ্চয়ই উদ্বেগে কালযাপন করিতেছেন। আর বিলম্ব করিলে হয়তো দাদা নিজেই টেলিগ্রাম করিয়া সংবাদ জানিতে চাহিবেন। অভিষেক হইয়া গিয়াছে এ খবর অবশ্য তিনি সংবাদপত্রে জানিতে পারিয়াছেন, কিন্তু গৌরী যে রাজা তাহা তিনি বুঝিবেন কি করিয়া? হয়তো নানা দুশ্চিন্তায় অধীর হইয়া উঠিয়াছেন। গৌরীও ভাবিতে ভাবিতে নিজের অবহেলার জন্য অনুতপ্ত ও বিচলিত হইয়া উঠিল। ঠিক 9টার সময় ধনঞ্জয় দেখা দিলেন। তাহাকে দেখিয়াই গৌরী বলিয়া উঠিল, সর্দার, একটা বড় ভুল হয়ে গেছে, দাদাকে খবর দিতে হবে। ধনঞ্জয় বলিলেন, বেশ তো, একখানা চিঠি লিখে দিন না। গৌরী মাথা নাড়িয়া বলিল, না, চিঠি পৌঁছতে 3-4 দিন দেরি হবে, তার চেয়ে তাকে একটা টেলিগ্রাম করে দাও। ধনঞ্জয় চিন্তা করিয়া বলিলেন, সে কথাও মন্দ নয়, কিন্তু আপনার নামে টেলিগ্রাম পাঠালে চলবে না। চারিদিকে শত্রু, এমন ভাবে তার লিখতে হবে
যাতে আপনার দাদা ছাড়া তার প্রকৃত মর্ম কেউ না বুঝতে পারে। গৌরী বলিল, বেশ, তোমার নামেই তার পাঠানো হোক। খবরটা দাদার কাছে পৌঁছলেই হলো। এসো, একটা খসড়া তৈরি করি। দুইজনে মিলিয়া টেলিগ্রামের খসড়া তৈরি করিলেন। তাহাতে লিখিত হইল, এখানকার সংবাদ ভালো, শুভ কার্য হইয়া গিয়াছে, কোনো বিঘ্ন হয় নাই, ভ্রাতার জন্য চিন্তা নাই। আপনাকে মাঝে মাঝে সংবাদ দিব, আপনি আপাতত চিঠিপত্র লিখিবেন না। ধনঞ্জয়। ধনঞ্জয় টেলিগ্রামের মুশবিদা লইয়া প্রস্থান করিলে গৌরী অনেকটা নিশ্চিন্ত বোধ করিতে লাগিল। পরদিন অপরাহ্নে গৌরী কিস্তার ধারের মুক্ত বারান্দায় গিয়া বসিয়াছিল। কাছে কেবল রুদ্ররূপী ছিল। আজ গৌরী বেশ ভালোই ছিল, এমনকি এখানে বসিয়া কিছু রাজকার্য সম্পন্ন করিয়াছিল। বজ্রপাণি কয়েকখানা জরুরি সনন্দ ও পরোয়ানা তাহার দ্বারা মোহর করাইয়া লইয়া গিয়াছিল। যদিও এ সকল দলিলে মোহরের সঙ্গে রাজার সহি দস্তখত দেওয়া বিধি, তবু আপাতত শুধু মোহরেই কাজ চালাইতে হইয়াছিল। শঙ্কর সিং এর দস্তখত গৌরী এখনো ভালো করিয়া আয়ত্ত করিতে পারে নাই। ধনঞ্জয় এতক্ষণ গৌরীর কাছেই ছিলেন। এইমাত্র একটা কাজে বাহিরে ডাক পড়িয়াছে, তাই উঠিয়া গিয়াছেন। দুজনে নীরবেই বসিয়াছিল। রুদ্ররূপ একটু অন্যমনস্কভাবে কিস্তার নৌকা চলাচল দেখিতেছিল এবং কোমর বন্ধে আবদ্ধ তলোয়ারখানা আঙুল দিয়া নাড়িতেছিল। তাহার পাতলা সুশ্রী ধারালো মুখের দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া গৌরী হঠাৎ প্রশ্ন করিল, রুদ্ররূপ, জিন্দে সবচেয়ে ভালো তলোয়ার খেলোয়াড়কে বলতে পারো? রুদ্ররূপ চমকিয়া ফিরিয়া চাহিল। একটু চিন্তা করিয়া বলিল, জিন্দের সবচেয়ে বড় তলোয়ারবাজ বোধ হয় সর্দার ধনঞ্জয়, না ময়ূরবাহন। বলো কি? গৌরী বিস্মিতভাবে চাহিল। রুদ্ররূপ ঘাড় নাড়িল। হ্যাঁ, সর্দারজিও খুব ভালো খেলোয়াড়। 20 বছর আগে হলে বোধহয় ময়ূরবাহনকে হারাতে পারতেন, কিন্তু এখন। আর তুমি? আমিও জানি, কিন্তু ময়ূরবাহন কিংবা সর্দার আমাকে বাঁ হাতে সাবার করে দিতে পারেন। গৌরী ঈষৎ বিস্মিত চোখে এই সরল নিরভিমান যোদ্ধার দিকে চাহিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা, তুমি ময়ূরবাহনের সঙ্গে লড়তে পারো? রুদ্ররূপ একটু হাসিয়া বলিল, হুকুম পেলেই পারি। লড়াই করব বলেই তো আপনার রুটি খাচ্ছি। মৃত্যু নিশ্চিত জেনেও? হ্যাঁ, মৃত্যুকে আমার ভয় হয় না রাজা। রুদ্ররূপের কাঁধে হাত রাখিয়া গৌরী জিজ্ঞাসা করিল, কিসে তোমার ভয় হয় ঠিক করে বলো তো রুদ্ররূপ? রুদ্ররূপ চিন্তা করিয়া বলিল, কি জানি, আপনাকে সম্মান করি, আপনি রাজা। সর্দারকেও সম্মান করি, কিন্তু ভয় কাউকে করি বলে তো মনে হয় না। গৌরী পুনরায় তাকিয়ায় ঠেস দিয়া বসিয়া গম্ভীরভাবে বলিল, কিন্তু আমি জানি তুমি একজনকে ভয় করো। রুদ্ররূপ চকিত হইয়া চাহিল। কাকে? চম্পাকে। রুদ্ররূপের মুখ ধীরে ধীরে লাল হইয়া উঠিল। সে নতনেত্রে চুপ করিয়া রহিল। গৌরী তরল কণ্ঠে জিজ্ঞাসা করিল, তুমি চম্পাকে ভালোবাসো না? রুদ্ররূপ তেমনি হেট মুখে বসিয়া রহিল, উত্তর দিল না। গৌরী জিজ্ঞাসা করিল, ওকে বিয়ে করো না কেন? রুদ্ররূপ মুখ তুলিল, চোখ দুটি অত্যন্ত করুণ। আস্তে আস্তে বলিল, আমি বড় গরিব। চম্পার বাবা আমার সঙ্গে তার বিয়ে দেবেন না। গৌরী চমকিয়া উঠিল। রাজার পার্শ্বচর যে গরিব হইতে পারে, এ কথা সে ভাবতেই পারে নাই। বলিল, গরিব? হ্যাঁ, আমরা পুরুষানুক্রমে সিপাহী, আমাদের টাকা কড়ি নেই। তাতে কি হয়েছে? ত্রিবিক্রম সিং একজন প্রকাণ্ড বড় মানুষ, রাজ্যের প্রধান শেঠ। তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কেন? তুমি কখনো প্রস্তাব করে দেখেছ? না। একটু চিন্তা করিয়া গৌরী প্রশ্ন করিল, চম্পা তোমার মনের কথা জানে? না, সে এখনো ছেলে মানুষ। তাকে। রুদ্ররূপ সচকিতভাবে দ্বারের দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, সর্দার আসছেন, তাকে তার সামনে। না না, তোমার কোনো ভয় নেই। সর্দার ধনঞ্জয় প্রবেশ করিলেন। গৌরী ফিরিয়া দেখিল তাহার মুখ গম্ভীর, হাতে একখানা চিঠি। জিজ্ঞাসা করিল,
কি সর্দার? সর্দার নিঃশব্দে চিঠি তাহার হাতে দিলেন। ঝড়োয়ার রাজদরবার হইতে দেওয়ান অরঙ্গদেও কর্তৃক লিখিত পত্র। সাড়ম্বরে বহু সমাসযুক্ত ভাষায় অশেষ প্রতাপ দেবপাত শ্রীমন মহারাজ শঙ্কর সিংকে সবিনয় ও সসম্ভ্রমে স্বস্তিবাচন পূর্বক জ্ঞাপন করা হইয়াছে যে এখন মহারাজ বস্তুত ঝড়োয়া রাজ্যেরও ন্যায্য অধিপতি। সুতরাং তিনি কৃপাপূর্বক কিছুকাল তাহার ঝড়োয়া রাজ্যে আসিয়া রাজগৌরবে বাস করলে, প্রজা ও ভৃত্যবৃন্দের সেবা গ্রহণ করলে ঝড়োয়ার আপামর সাধারণ কৃতকৃতার্থ হইবে। ঝড়োয়ার মহিমময়ী রাজ্ঞী পরিষদবৃন্দ ও প্রজা সামান্যের পক্ষ হইতে দেবপাত মহারাজের শ্রীচরণে এই নিবেদন উপস্থাপিত হইতেছে। অলমিতি। চিঠি পড়িতে পড়িতে গৌরীর মুখে রক্তিমাভা আনাগোনা করিতে লাগিল। পাঠ শেষ হইয়া যাইবার পরও সে কিছুক্ষণ চিঠিখানা চোখের সম্মুখে ধরিয়া রাখিল। তারপর সর্দারের দিকে চোখ তুলিয়া দেখিল, তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিতেছে। সে তাচ্ছিল্য ভরে পত্র ফেরত দিয়া বলিল, এ চিঠি এলো কখন? এইমাত্র। বজ্রপাণি এ চিঠির মর্ম জানেন? জানেন, তিনিই পত্র খুলেছেন। তুমিও জানো বোধ করি? জানি। ঈষৎ হাসিয়া গৌরী প্রশ্ন করিল, তা তোমরা দুজনে কি স্থির করলে? ধনঞ্জয় দুই চক্ষু গৌরীর মুখের উপর নিশ্চল রাখিয়া ধীরে ধীরে বলিলেন, আমরা কিছু স্থির করিনি, আপনি যা আদেশ করবেন তাই হবে। গৌরী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। অজ্ঞাতসারে তাহার দৃষ্টি কিস্তার পরে পারে শুভ্র রাজসৌধের ওপর গিয়া পড়িল। সে চক্ষু ফিরাইয়া লইয়া বলিল, ঝড়োয়ায় যাবার কোনো দরকার দেখি না। ওদের লিখে দাও, অশেষ প্রতাপ দেবপাদ এখন নিজের রাজ্য নিয়েই বিশেষ ব্যস্ত আছেন। তাছাড়া তার শরীরও ভালো নয়, এখন তিনি ঝড়োয়ায় গিয়ে থাকতে পারবেন না। একটু হাসিয়া বলিল, চিঠিখানা বেশ মোলায়েম করে ভালো ভালো কথা দিয়ে সাজিয়ে লিখো, কিন্তু সে কাজ বোধহয় বজ্রপাণি খুব ভালো রকমই পারবেন। ধনঞ্জয়ের মুখ হইতে সংশয়ের মেঘ কাটিয়া গেল। তিনি প্রফুল্ল স্বরে জো হুকুম বলিয়া প্রস্থানোদ্যত হইলেন। গৌরী তাহাকে ফিরিয়া ডাকিল, তাড়াতাড়ি কিছু নেই, কাল পরশু চিঠি পাঠালেই চলবে। এখন তুমি বসো, কথা আছে। ধনঞ্জয় হাঁটু মুড়িয়া গালিচার একপাশে বসিলেন। গৌরী বলিল, শঙ্কর সিং সম্বন্ধে কি হচ্ছে? তোমরা যেরকম ঢিলাভাবে কাজ করছো তাতে আমার মনোপুত হচ্ছে না। ধনঞ্জয় বলিলেন, ঢিলাভাবে কাজ হচ্ছে না, তবে খুব গোপনে কাজ করতে হচ্ছে। শোরগোল করে করবার মতো কাজ তো নয়। কি কাজ হচ্ছে? শক্তিগড়ে কোনো বন্দী আছে কিনা তারই সন্ধান নেওয়া হচ্ছে। ওটা আমাদের অনুমান বই তো নয়, ভুলও হতে পারে। সন্ধান করে কিছু জানা গেল? না, এত শীঘ্রই জানা সম্ভব নয়, মাত্র কাল লোক লাগানো হয়েছে। গৌরী চিন্তা করিয়া বলিল, অন্যদিকে কোনো অনুসন্ধান হচ্ছে? ধনঞ্জয় মাথা নাড়িয়া বলিলেন, না, অন্যদিকে যারা শঙ্কর সিং এর অনুসন্ধান করছিল তাদের ডেকে নেওয়া হয়েছে। শঙ্কর সিং যখন সিংহাসনে আসীন রয়েছেন তখন তার তল্লাশ করতে গেলেই লোকে নানা রকম সন্দেহ করবে। তা ঠিক, গুপ্তচরেরা নিজেরাই সন্দেহ করতে আরম্ভ করবে। এখন যা কিছু অনুসন্ধান আমাদের নিজেদেরই করতে হবে। বাইরের লোককে কোনো কথা ঘুণাক্ষরেও জানতে দেওয়া যেতে পারে না। কিন্তু আমার আর চুপ করে বসে থাকতে ভালো লাগছে না সর্দার। এখন তো অভিষেক হয়ে গেছে, এবার উঠে পড়ে লাগা দরকার। তোমাদের রাজাগিরি আমার আর ভালো লাগছে না। ঈষৎ বিস্ময়ে ধনঞ্জয় তাহার দিকে চাহিলেন। তারপর ধীরে ধীরে বলিলেন, কিন্তু উপস্থিত কিছুদিন ধৈর্য ধরে থাকতেই হবে, অন্তত যতদিন না শক্তিগড়ের পাকা খবর পাওয়া যাচ্ছে। আরো কিছুক্ষণ এই বিষয়ে কথাবার্তার পর ধনঞ্জয় উঠিয়া গেলেন। সন্ধ্যা হইয়া আসিতেছিল। কিস্তার কালো বুকে অন্ধকার পুঞ্জীভূত হইতেছিল। পশ্চিম আকাশের অন্তরাগের পশ্চাৎপটে কিস্তার সেতুটি কঙ্কাল সেতুর মতো প্রতীয়মান হইতেছিল। সেদিকে তাকাইয়া থাকিয়া গৌরী একটা নিঃশ্বাস মোচন করিয়া বলিল, রুদ্ররূপ, দারিদ্র কি ভালোবাসার পথে বড় বিঘ্ন বলে তোমার মনে হয়? রুদ্ররূপ হেট মুখে কি চিন্তা করিতেছিল, চকিতভাবে মুখ তুলিয়া চাহিল।
গৌরী মুখের একটা বিমর্ষ ভঙ্গি করিয়া বলিল, তার চেয়ে ঢের বড় বাধা আছে, যা অলঙ্ঘনীয়। তুমি হতাশ হও না। আশার উল্লাসে রুদ্রদীপের মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। সে আরো কিছু শুনিবার আশায় সাগ্রহে গৌরীর দিকে তাকাইয়া রহিল। ঝড়োয়ার প্রাসাদে তখন একটি একটি করিয়া দীপ জ্বলিয়া উঠিতেছিল। গৌরী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, ঠান্ডা মনে হচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক। 11 পরিচ্ছেদ। ভীমরুলের অনুতাপ। রানীর সহিত গৌরীর দৈবক্রমে সাক্ষাৎ ঘটিয়া যাইবার পর হইতে গৌরী ও ধনঞ্জয়ের মাঝখানে ভেতরে ভেতরে একটা দূরত্বের সৃষ্টি হইয়াছিল। পূর্বের বাধাহীন ঘনিষ্ঠ বন্ধুত্ব হ্রাস পাইয়াছিল, অথচ ঠিক মনোমালিন্যও বলা চলে না। কিন্তু গৌরী যখন ঝড়োয়ায় গিয়া থাকিবার প্রস্তাব প্রত্যাখ্যান করিল, তখন আবার অজ্ঞাতসারেই এই দূরত্ব ঘুচিয়া গিয়া পূর্বের সৌহার্দ্য ও বিশ্বাস ফিরিয়া আসিল। গৌরী মাঝের এই 2 দিন অন্তরের মধ্যে যেন একটু অবলম্বনহীন ও অসহায় বোধ করিতেছিল। এখন আবার সে মনে বল পাইল। একযোগে কাজ করিতে গিয়া সহকারীর প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের অভাব যে মানুষকে কিরূপ বিকল করিয়া ফেলে, তাহা প্রত্যক্ষ করিয়া ও তাহার কুফল চিন্তা করিয়া দুজনেই সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিল। বিশ্বাস ও বন্ধুত্ব পুনঃপ্রাপ্ত হইয়া উভয়েই আরামের নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। জিন্দে আসিয়া গৌরী আরেকটি অনুগত ও অকৃত্রিম বন্ধু লাভ করিয়াছিল, সে রুদ্ররূপ। বয়স দুজনেরই প্রায় সমান, অবস্থা থেকে সাহচর্যও প্রায় অবিচ্ছেদ্য হইয়া পড়িয়াছিল। তাই পদ ও মর্যাদার আকাশ পাতাল প্রভেদ সত্ত্বেও দুজনে পরস্পরের খুব কাছে আসিয়া পড়িয়াছিল। গৌরী যে সত্যই রাজা নয় ইহা রুদ্ররূপ জানিত, সেজন্য তাহার ব্যবহার ও বাহ্য আদব কায়দায় তিলমাত্র ত্রুটি হয় নাই। কিন্তু তবু মানুষ গৌরীর প্রতি সে বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িয়াছিল। শঙ্কর সিংয়ের প্রতি তার মনোভাব কিরূপ ছিল তাহা বলা কঠিন। সম্ভবত শঙ্কর সিংকে মানুষ হিসাবে সে কোনোদিনই দেখে নাই। রাজা বা রাজপুত্র ভাবিয়া তাহার প্রতি কর্তব্য করিয়া নিশ্চিন্ত ছিল। কিন্তু গৌরীর প্রতি তার আনুরক্তি এই রাজভক্তিরও অতিরিক্ত একটা ব্যক্তিগত প্রীতির রূপ ধরিয়া দেখা দিয়াছিল। শঙ্কর সিংয়ের জন্য রুদ্ররূপ নিঃসংকোচে প্রাণ দিতে পারিত, কিন্তু গৌরীর জন্য প্রাণ দিতে পারিত আনন্দের সঙ্গে, কেবলমাত্র কর্তব্যের অনুরোধে নয়। সম্পূর্ণরূপে সুস্থ হইয়া উঠিবার পর গৌরী প্রাসাদের বাহির হইবার জন্য ছটফট করিতে লাগিল। অবশ্য প্রাসাদে নিষ্কর্মার মতো তাহাকে বসিয়া থাকিতে হইত না, সর্বদাই কোনো না কোনো কাজে লাগিয়া থাকিত। প্রত্যহ সকালে দরবারে গিয়া বসিতে হইত, সেখানে নানাবিধ কাজ, মন্ত্রণা ও দেশের বহু গণ্যমান্য লোকের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করা দৈনন্দিন কর্তব্যের মধ্যে দাঁড়াইয়াছিল। তথাপি সর্বপ্রকারে ব্যাপিত থাকিয়াও তাহার মনে হইত যেন তাহার গতিবিধির চারিপাশে একটা অদৃশ্য দেয়াল তাহাকে ঘিরিয়া আবদ্ধ করিয়া রাখিয়াছে। ধনঞ্জয়ের কাছে নগর ভ্রমণের কথা উত্থাপন করিলেই তিনি মাথা নাড়িয়া বলিতেন, এখন নয়, আরো 2 দিন যাক। বস্তুত নগর ভ্রমণে বাহির হওয়া যে সর্বাংশে নিরাপদ নয় তাহা গৌরীও বুঝিত। দেশে অভিষেকের উৎসব এখনো শেষ হয় নাই, এই সময় গোলমালের মধ্যে একটা দুর্ঘটনা ঘটিয়া যাওয়া বিচিত্র নয়। কিন্তু তবু সে স্বাধীনভাবে নিজের ইচ্ছামতো ঘুরিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। এদিকে শঙ্কর সিংয়ের কোনো সংবাদই পাওয়া যাইতেছিল না। শক্তিগড়ের দিকে যাহারা তল্লাশ করিতে গিয়াছিল তাহারা একে একে ফিরে আসিয়া জানাইয়াছে যে শক্তিগড়ের অর্ধক্রোশের মধ্যে কাহারও যাইবার উপায় নেই, দুর্গ ঘিরিয়া থানা বসিয়া গিয়াছে। সেই গণ্ডির ভেতর কেহ পদার্পণ করিতে চেষ্টা করিলেই অশেষভাবে লাঞ্ছিত হইয়া বিতাড়িত হইতেছে। দুর্গের আশেপাশে যে সকল গ্রাম আছে সেখানেও অনুসন্ধান করিয়া কোনো ফল পাওয়া যায় নাই। গ্রামবাসীরা উদিতের প্রজা ও ভক্ত, কিছু জানিলেও বাহিরের লোকের কাছে প্রকাশ করে না, উপরন্তু কৌতূহলী জিজ্ঞাসুকে গালাগালি ও মারধর করিয়া দূর করিয়া দেয়। একজন দুঃসাহসিক গুপ্তচর নৌকায় করিয়া কিস্তার দিক হইতে দুর্গ পর্যবেক্ষণ করিতে গিয়াছিল। উদিত তাহাকে ধরিয়া আনিয়া সহস্তে এমন নির্দয় প্রহার করিয়াছে, লোকটা আধমরা হইয়া কোনো মতে ফিরিয়া আসিয়াছে। অতঃপর আর কেহ অঞ্চলে যাইতে রাজি নয়। এইরূপে শঙ্কর সিংয়ের অনুসন্ধান কার্য চারিদিকে বাধাপ্রাপ্ত হইয়া এক প্রকার নিশ্চল হইয়া আছে। অভিষেকের দিন 5-6 পরে একদিন অপরাহ্নে গৌরী ও রুদ্ররূপ প্রাসাদ সংলগ্ন ব্যায়ামগৃহে অসি ক্রীড়া করিতেছিল। ধনঞ্জয় অদূরে দাঁড়াইয়া দেখিতেছিলেন ও বিচারকের কার্য করিতেছিলেন। দেশি তলোয়ার খেলা, দীর্ঘ ঈষদগ্র তরবারির ফলায় সূক্ষ্ম কাপড় জড়ানো, খেলোয়াড় দুজনের মুখ ও গ্রীবাদেশ লোহার মুখোশে ঢাকা।
খেলার ঝোঁকে দুজনেই বেশ উত্তেজিত হইয়া উঠিয়াছে। মুখোশের জালের ভেতর দিয়া তাহাদের চক্ষু জ্বলিতেছে। দুইটি তলোয়ারই বন বন করিয়া ঘুরিতেছে। কদাচিৎ অস্ত্রে অস্ত্রে লাগিয়া ছনাৎকার উঠিতেছে। কখনো একের তরবারি অন্যের দেহ লঘুভাবে স্পর্শ করিতেছে। ধনঞ্জয় মাঝে মাঝে বলিয়া উঠিতেছেন সাবাস, চোট, জখম ইত্যাদি। ক্রমে রুদ্ররূপের অসিত চালনায় ঈষৎ ক্লান্তি ও শিথিলতার লক্ষণ দেখা দিল। সে গৌরীর আক্রমণ প্রতিরোধ করিতে না পারিয়া পিছু হটিতে আরম্ভ করিল। তারপর হঠাৎ গৌরী তাহার ঘূর্ণিত অসিকে পাশ কাটাইয়া বিদ্যুৎ বেগে তাহার মস্তকে আঘাত করিল। শিরস্থানের ওপর ছনাৎ করিয়া শব্দ হইল। ধনঞ্জয় বলিয়া উঠিলেন, ফতে। দুইজন যোদ্ধাই তরবারি নামাইয়া দাঁড়াইল। গৌরী মুখোশ খুলিয়া ঘর্মাক্ত মুখ মুছিতে মুছিতে সহাস্যে বলিল, সর্দার, এবার তুমি এসো। ধনঞ্জয় নিঃশব্দে তরবারি রুদ্ররূপের হাত হইতে লইয়া গৌরীর সম্মুখে দাঁড়াইলেন। তরবারির মুঠ একেবারে কপালে ছোঁয়াইয়া বলিলেন, আসুন। মুখোশ পড়বে না? দরকার নেই। অসিত চালনায় ধনঞ্জয়ের খ্যাতি গৌরী জানিত। সে সাবধানে নিজের দেহ যথাসাধ্য সুরক্ষিত করিয়া আক্রমণে অগ্রসর হইল। ধনঞ্জয় শুধু অসিখানা নিজ দেহের সম্মুখে ধরিয়া স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। ডাহিনের দিকে একটা ফাঁক লক্ষ্য করিয়া গৌরী সেই দিকে তলোয়ার চালাইল। ধনঞ্জয় অবহেলা ভরে তাহা সরিয়ে দিলেন। আবার গৌরী বাঁ দিক দিয়ে আক্রমণ করিল। কিন্তু কবজির একটা অলস সঞ্চালন দ্বারা ধনঞ্জয় সে আঘাত নিজ তরবারির ওপর গ্রহণ করিলেন। তাহার ভাব দেখিয়া মনে হইতে লাগিল তিনি যেন চিন্তায় নিমগ্ন থাকিয়া অন্যমনস্কভাবে বাঁ হাত দিয়ে একটা বিরক্তিকর মাছি তাড়াইতেছেন। ধনঞ্জয় যতই স্থির ও অবিচলিত হইয়া রহিলেন, গৌরী ততই অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিল। শেষে সে আর ধৈর্য ধারণ করিতে না পারিয়া এক পা পিছু হটিয়া চিতাবাঘের মতো ধনঞ্জয়ের ঘাড়ের ওপর লাফাইয়া পড়িল। তাহার মাথার ওপর তলোয়ারের কোপ বসাইতে গিয়া দেখিল ধনঞ্জয় সেখানে নাই। ধনঞ্জয় কোথা তাহা নির্ণয় করিবার পূর্বেই সে নিজের দক্ষিণ হস্তের মুঠিতে একটা বেদনা অনুভব করিল ও পরক্ষণেই দেখিল তলোয়ারখানা তাহার অবশ হস্ত হইতে পড়িয়া যাইতেছে। ধনঞ্জয় ভূমি হইতে তলোয়ার তুলিয়া গৌরীকে প্রত্যর্পণ করিয়া হাসি মুখে বলিলেন, ফতে। মুখোশ খুলিয়া গৌরী কিছুক্ষণ নির্বাকভাবে চাহিয়া থাকিয়া বলিল, কি হলো বলো দেখি। কিছু না, আপনি হেরে গেলেন। গৌরী মুখের একটা বিমর্ষ অথচ সকৌতুক ভঙ্গি করিয়া বলিল, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু হারালে কি করে? একটা খুব প্যাচ আছে, আপনি সেটা জানেন না। আমার গোয়ালিয়রের ওস্তাদ তাহলে ফাঁকি দিয়েছে বলো? একটা চেয়ারের পিঠে কাশ্মীরি শালের ঢিলা চোগা রাখা ছিল। গৌরী সেটা গায়ে দিতে লাগিল। ধনঞ্জয় তরবারি রাখিয়া তাহাকে সাহায্য করিলেন। এই সময় ব্যায়ামগৃহের খোলা দ্বারের কাছে একজন শাস্ত্রী আসিয়া দাঁড়াইল। রুদ্ররূপ বলিল, কি চাও? শাস্ত্রী কহিল, ঝড়োয়া থেকে একজন ঘোড়সাওয়ার এসেছে, মহারাজের দর্শন চায়। ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, কি জন্যে দর্শন চায়, কিছু বলেছে? শাস্ত্রী বলিল, না, সে কিছু বলতে চায় না। ধনঞ্জয় বলিলেন, রুদ্ররূপ, দেখো কি ব্যাপার। কিয়ৎকাল পর রুদ্ররূপ ফিরিয়া আসিয়া জানাইল যে দর্শন প্রার্থীর নাম সুবাদার বিজয়লাল। রাজার সঙ্গে গোপনীয় কথা আছে, ইহা ছাড়া আর কিছু বলিতেছে না। ধনঞ্জয় গৌরীকে জিজ্ঞাসা করিলেন, আপনি একে চেনেন নাকি? গৌরী মাথা নাড়িয়া বলিল, না। ধনঞ্জয় ভ্রুকুটি করিয়া চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা, তাকে এখানেই নিয়ে এসো। ঝড়োয়ার দরবার হইতে প্রেরিত দূত হইতে পারে, আবার নাও হইতে পারে। এই ভাবিয়া ধনঞ্জয় ঘরের কোণের এক মেহগুনির আলমারি খুলিয়া একটা রিভলভার তুলিয়া লইয়া তাহাতে টোটা ভরিতে লাগিলেন। আলমারিতে ছোড়াছুরি, পিস্তল ইত্যাদি নানাবিধ অস্ত্র সাজানো ছিল। গৌরী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, ও কি হচ্ছে সর্দার? বলা তো যায় না, হয়তো। বলিয়া সর্দার একটা জানালার ধারে গিয়া দাঁড়াইলেন। সৈনিক বেশধারী দীর্ঘকায় যুবক রুদ্ররূপের সঙ্গে প্রবেশ করিয়া সম্মুখে চেয়ারে উপবিষ্ট রাজাকে দেখিয়া সেলুট করিয়া দাঁড়াইল। গৌরী জিজ্ঞাসা করিল, কে তুমি, কি চাও? যুবক একবার ঘরের চারিদিকে দৃষ্টিপাত করিল, দেখিল অদূরে জানালার পাশে ধনঞ্জয় একটা রিভলভার লইয়া অন্যমনস্কভাবে নাড়াচাড়া করিতেছিল।
পিছনে দ্বারের কাছে রুদ্ররূপ নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে। সে বলিল, মহারাজের সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে। গৌরী ঈষৎ অপ্রসন্ন মুখে বলিল, তা আগেই শুনেছি। তোমাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমার সঙ্গে তোমার কি গোপনীয় কথা থাকতে পারে? যুবক একটু ইতস্তত করিল, একবার ধনঞ্জয়ের দিকে দৃষ্টি ফিরাইল, তারপর মৃদু কণ্ঠে কহিল, আমি ভীমরুলের দূত। ভ্রু কুঞ্চিত করিয়া গৌরী তাহার দিকে চাহিল। ভীমরুলের দূত? ও কৃষ্ণা। যুবক গম্ভীরভাবে মস্তক অবনত করিল। গৌরী তখন প্রফুল্ল মুখে বলিল, কৃষ্ণা ভীমরুলের দূত? একথা আগে বলনি কেন? তা ভীমরুলের কি সমাচার? যুবক মুখ ফিরাইয়া নীরবে ধনঞ্জয়ের দিকে চাহিল। গৌরী সহাস্যে বলিল, সর্দার, তুমি যেতে পারো। সুবাদারের সঙ্গে আমার কিছু কথা আছে। না, কোনো ভয় নেই। সুবাদার পরিচিত লোকের দূত। অনিচ্ছা ভরে রিভলভার রাখিয়া ধনঞ্জয় ঘর হইতে বাহির হইয়া গেলেন। তাহার মুখ দেখিয়া বোধ হইল তিনি অপ্রসন্ন হইয়া উঠিয়াছেন। গৌরী রুদ্ররূপকে বলিল, তুমি ঘরের বাহিরে পাহারায় থাকো, কেউ না আসে। রুদ্ররূপ নিষ্ক্রান্ত হইয়া গেলে গৌরী উৎসুকভাবে জিজ্ঞাসা করিল, কৃষ্ণার কি খবর? যুবক উত্তর না দিয়া পাগড়ির ভেতর হইতে একটা পত্র বাহির করিয়া গৌরীর হাতে দিল। গৌরী পড়িল। তাহাতে লেখা আছে, স্বস্তি শ্রী দেবপাদ মহারাজের চরণে কৃষ্ণবাইয়ের শত শত প্রণাম। এই পত্রের বাহক সুবাদার বিজয়লাল ছড়োয়া রাজবংশের এবং সেই সঙ্গে আমার একজন বিশ্বস্ত অনুগত কর্মচারী। তাহাকে সকল বিষয়ে বিশ্বাস করিতে পারেন। আপনি সেদিন আমার উপর রাগ করিয়া আমাকে শাস্তি দিবেন বলিয়াছিলেন। শাস্তির ভয়ে আমি অতিশয় অনুতপ্ত হইয়াছি। স্থির করিয়াছি আজ রাত্রেই প্রায়শ্চিত্ত করব। আপনাকে উপস্থিত থাকতে হইবে। আজ রাত্রি 10টার সময় কিস্তার পুল যেখানে ঝড়োয়ার রাজ্যে আসিয়া শেষ হইয়াছে সেইখানে বিজয়লাল উপস্থিত থাকিবে। আপনি আসিবেন। ছদ্মবেশে আসিতে হইবে, যাহাতে কেহ আপনাকে চিনিতে না পারে। একজন বিশ্বাসী পার্শ্বচর সঙ্গে লইতে পারেন। বিজয়লাল আপনাকে যথাস্থানে লইয়া আসিবে। ইতি আপনার চরণাশ্রিতা কৃষ্ণা। চিঠি মুড়িতে মুড়িতে গৌরী মুখ তুলিল। কৌতুক তরল কণ্ঠে জিজ্ঞাসা করিল, কৃষ্ণা তোমার কে? বিজয়লাল নীরবে ঘাড় হেট করিয়া রহিল। ও, বুঝেছি, তুমি কৃষ্ণার ভাবি সৌহর। কিন্তু কৃষ্ণা হঠাৎ এত অনুতপ্ত হয়ে উঠল কেন, তা তো বুঝতে পারছি না। পত্রখানা চোগার পকেটে রাখিয়া বলিল, হ্যাঁ, আমি যাব। যথাসময় তুমি হাজির থেকো। যে আজ্ঞা মহারাজ। বলিয়া বিজয়লাল অভিবাদন করিয়া প্রস্থানোদ্যত হইল। গৌরী আবার বলিয়া উঠিল, কিন্তু আসল কথাটা কি বলতো? এ নিমন্ত্রণের ভেতর একটা গূঢ় রহস্য আছে, বুঝতে পারছি। সেটা কি? বিজয়লাল বলিল, তা তো জানি না মহারাজ। বিজয়লাল গম্ভীর প্রকৃতির লোক, অত্যন্ত অল্পভাষী। তাহার শ্যামবর্ণ দৃঢ় মুখের দিকে চাহিয়া তাহার মনের কথা কিছুই বোঝা যায় না। তবু গৌরী যদি ভালো করিয়া লক্ষ্য করিত, তাহা হইলে দেখিতে পাইত বিজয়লালের ফৌজি গোফের আড়ালে অল্প একটু হাসি দেখা দিয়াই মিলাইয়া গেল। বিজয়লাল প্রস্থান করিলে গৌরী চিঠিখানা পকেট হইতে বাহির করিয়া নাড়াচাড়া করিতে করিতে অনেকক্ষণ বসিয়া রহিল। মনের অগোচরে পাপ নাই বটে, কিন্তু আশা আকাঙ্ক্ষা প্রবৃত্তি ও কর্তব্য বুদ্ধি মিলিয়া মানুষের মনে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যখন সে মনকে চোখ ঠারিতেছে কিনা নিজেই বুঝিতে পারে না। তাই কৌতূহল আগ্রহ যতই গৌরীর মনে প্রবল হইয়া উঠিতে লাগিল, ততই সে মনকে বুঝাইতে লাগিল ইহা কেবল একটা মজাদার অ্যাডভেঞ্চারের জন্য আগ্রহ। মুক্তির আশাই তাহাকে উদ্গ্রীব করিয়া তুলিয়াছে, নচেত কৃষ্ণার সহিত সাক্ষাৎ করবার আর কোনো আকর্ষণই থাকিতে পারে না। অন্তরের গূঢ়তম প্রদেশে কৃষ্ণার এই অনুতাপের মর্ম সে যে অভ্রান্তভাবে বুঝিয়াছে, এ কথা যদি তাহার জাগ্রত মনের সম্মুখে প্রকট হইয়া উঠিত, তাহা হইলে বোধ করি সেই নিমন্ত্রণ রক্ষা করিতে সক্ষম হইত না। অথচ পরিহাস এই যে ধনঞ্জয় সকল কথা শুনিয়া নিশ্চয়ই এ প্রস্তাবে বাধা দিবেন, ইহা অনুমান করিয়া সে আগে হইতেই মনে মনে বিদ্রোহী হইয়া উঠিল। তাই ধনঞ্জয় যখন আসিয়া জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি, দুধ কিসের, তখন গৌরী চিঠিখানা সন্তর্পণে পকেটে রাখিয়া দিয়া তাচ্ছিল্য ভরে বলিল,
কিছু না, আজ রাত্রে একবার নগর ভ্রমণে বার হব, সঙ্গে কেবল রুদ্ররূপ থাকবে। বিস্মিত ধনঞ্জয় বলিলেন, সে কি হঠাৎ এরকম? গৌরী বলিল, হঠাৎই স্থির করেছি। ধনঞ্জয় বলিলেন, কিন্তু রাত্রে অরক্ষিত অবস্থায় যাওয়া তো হতে পারে না। গৌরী একটু ঝাঁঝালো সুরে বলিল, নিশ্চয়ই হতে পারে, যখন আমি স্থির করেছি। ধনঞ্জয় কিছুক্ষণ আকুঞ্চিত চক্ষে গৌরীকে নিরীক্ষণ করিয়া ধীরে ধীরে বলিলেন, কিন্তু এরকম স্থির করার কারণ জানতে পারি কি? না। গৌরী উঠিয়া দাঁড়াইল, একটু থামিয়া বলিল, ভয়ের কোনো কারণ নেই, আমরা ছদ্মবেশে থাকব, কেউ চিনতে পারবে না। কিন্তু ঝড়োয়ায় যাওয়া কি আপনার উচিত হচ্ছে? গৌরীর মুখ সহসা আরক্ত হইয়া উঠিল, কিন্তু সে সংযত স্বরেই বলিল, উচিত কিনা সে কথা আমি কারোর সঙ্গে আলোচনা করতে চাই না। আমি ঝিন্দের বন্দী নই, আপাতত ঝিন্দের রাজা। ধনঞ্জয় আবার কি একটা বলিতে গেলেন, কিন্তু তৎপূর্বেই গৌরী ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। শূন্য ঘরে ধনঞ্জয় কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন, তারপর অস্ফুট স্বরে বকিতে বকিতে গৌরীর অনুসরণ করিলেন। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।